এই যে মুসিদা, আমার জুতোটা জলদি মালিশ করে দাও তো দেখি। আগে হ্যাঁ বাবু, এখনই দিচ্ছি। তবে আগেই বলে নিচ্ছি, 10 টাকা লাগবে কিন্তু মালিশ করতে। কি 10 টাকা? বলি এটা কি মগের মূল্য পেয়েছো নাকি? 5 টাকা দেবো, হবে? নয়তো গেলাম কিন্তু। না বাবু, তা হয় কি করে? আপনি না হয় 2 টাকা কম দিন। এই যে দাদা, আমার কাছে আসুন, 5 টাকা দিলেই হবে। এই নাও, একটু জলদি করো, আমার আবার তারা আছে। এটা কি করলে দাদা? আমার কাস্টমারটা কম টাকা নিয়ে নিলে? এই কাজটা করা কি তোমার ঠিক হলো? এই যা, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাকে বোঝাতে আসিস না। আজ যা করলে না আমার সাথে, একদিন তোমার সাথেও এমনটাই হবে। মুচির কাছে যখন কোনো লোক জুতো সেলাই করতে আসতো, তখন অপর মুচি কম টাকায় নিজের কাছে ডেকে নিত। এভাবে মুচির কপালে কোনো কাজই জুটতো না। না, এভাবে আর হয় না। কোনো কাজ না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। এই যে আঙ্কেল, আমার ছোট্ট জুতো দুটো একটু সেলাই করে দাও তো। আর হ্যাঁ, সাবধানে সেলাই করবে কিন্তু, এটা আমার একমাত্র জুতো। তার বলতে খুকি, তুমি দেখো আমি সেলাই করে দিচ্ছি। মুচি ছোট্ট একটা মেয়ের জুতো সেলাই করার সময় অন্য চিন্তা ভাবনা করছিল। তার মনোযোগ জুতোয় না থাকার কারণে সে জুতোটা ছেড়ে ফেলে। কি করলে? আমার একমাত্র জুতোটা ছিঁড়ে গেল। এখন আমি কি পায়ে দেব? এই যা, এই কি করলাম? মেয়েটার জুতোটা যে ছিঁড়ে ফেললাম, এখন কি করি? তখন ছোট্ট মেয়েটার মা আসে। এই যে মুচি, কি জুতো সেলাই করেছো? আমার মেয়ের জুতোটাকে যে ছিঁড়ে দুভাগ করে দিয়েছো। আগে আমার ভুল হয়েছে, আমি খেয়াল করিনি। তোমার ভুলকে কুল বানিয়ে রেখে দাও। আমলার মেয়ের জুতো ছিঁড়েছো, এবারের ক্ষতিপূরণ দাও, নইলে কিন্তু রাজা মশাইয়ের কাছে নালিশ করব, এই বলে দিলুম। হে খোদা, এই কোন বিপদে পড়লাম রে! তাড়াতাড়ি ক্ষতিপূরণ দিয়ে দি। কি কথা কি কানে যায় না, নাকি নালিশ করতে যাব? এই নিন ক্ষতিপূরণ। আমার কাছে যা ছিল সব দিয়ে দিলাম। ভবিষ্যতে যেন এই উল্টো পাল্টা কাজ করতে না দেখি, তখন কিন্তু আর ক্ষতিপূরণে কাজ হবে না। মুচি তার সবকিছু গুছিয়ে হাট থেকে বাড়ি ফিরে যেতে থাকে। এই যা, এখন কি হবে? আজ যা কামাই করেছিলাম তার সবই তো জরিমানায় দিয়ে দিলাম। এখন যে খাবো সেই টাকাটাও তো নেই। মুচির কাছে খাবার কেনার টাকাটা পর্যন্ত ছিল না, আর যা কাজ করেছিল তার সবই জরিমানায় দিয়ে দেয়। হায় রে, কি কপাল আমার! এই পোড়া কপালে কতদিন ধরে একটা কাজও জোটে না। এভাবে চললে একসময় পথে ঘাটে মরে থাকবো। এভাবে কোনো কাজ না পেয়ে মুচি একেবারে নিঃস্ব ও অসহায় হয়ে পড়ে। তার মন ভেঙে যায়, সে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না। এসব বলতে বলতে মুচি নদীর ধার দিয়ে যাচ্ছিল। ওই তো একটা নদী। এই অসহায় দুঃখে ভরা জীবন রেখে আর কি লাভ? মুচি দুঃখ ভারাক্রান্ত মনে আত্মহত্যা করার কথা ভাবে, আর তাই সে আত্মহত্যা করতে নদীর কাছে আসে। এদিকটাই বেশি পানি আছে, এদিকেই ঝাঁপ দি। কিন্তু আমি তো সাঁতার জানি। হায় রে কপাল, মরতে এসেও দেখছি শান্তি নেই। তাই সে নদীর কিনারায় থেকে ঝাঁপ দেওয়ার কথা ভুলে একটা নৌকায় উঠে পড়ে। এই দেখো কাণ্ড, আমি তো অনেক সাঁতার জানি। কিনারায় ঝাঁপ দিলে মরবো না, এসে নদীর গভীরে স্রোতে গিয়ে ঝাঁপ দি। হায় রে পোড়া কপাল, শেষে দেখছি আমার জ্ঞান বুদ্ধিও লোপ পেয়েছে। মুচি সাঁতার জানতো, তাই সে একটা নৌকা নিয়ে নদীর গভীরে যেতে থাকে। আরে ধুর, কোন জায়গায় এলাম? কোনো স্রোত তো কিছুই দেখতে পাচ্ছি না। বুঝেছি, আর একটু গভীরে যেতে হবে। মুচি নৌকা বেয়ে আর একটু গভীরে যেতে থাকে, কিন্তু নদীর কোথাও আজ কোনো স্রোত ছিল না। আরে ওইটা আবার কি? দেখি তো গিয়ে, কি দেখা যাচ্ছে? মুচি নৌকা নিয়ে কাছে যেতে থাকে। আরে বাহ, এইটা তো একটা গোলক মনে হচ্ছে। কিন্তু এই নদীর গভীরে এটা কিসের গোলক? মুচি নদীর গভীর স্রোতে আত্মহত্যা করতে এসে নদীর মাঝখানে একটা গোলক দেখতে পায়। এই তো আমার সামনে আমার মৃত্যুকূপ। বুঝেছি, আমি সব বুঝেছি। এই গোলকই হবে আমার মৃত্যুর একমাত্র জায়গা। মুচি আর কোনো কিছু না ভেবে নৌকা থেকে গোলক ধাঁধায় ঝাঁপ দেয়। এ বাবা, রক্ষা করো! কে কোথায় আছো? আমি কোথায় যাচ্ছি? এ কি, আমি তো উড়ছি।
ওরে, কে কোথায় আছিস? আমাকে নিচে নামা, নিচে নামা। মুচি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে। এ কোন জায়গায় এসে পড়লাম? আরে, ওইটা কি রূপোর গাছ? আরে, এখানে সবই তো রূপোর। তার মানে আমি রূপোর দেশে চলে এসেছি। আমি তো রাজা হয়ে গেলাম, আমি তো ধনী হয়ে গেলাম। মুচি নদীর গোলকধাঁধায় ঝাঁপ দিয়ে এক রূপোর দেশে চলে আসে। এখানে সবকিছু ছিল রূপোর তৈরি। সে এত রূপো দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। সে ভুলেই যায় কিছুক্ষণ আগে সে মৃত্যুবরণ করতে চেয়েছিল। ওরে বাবা, এ কি সত্যি সত্যি রূপোর দেশ? এ তো আমার বিশ্বাসই হচ্ছে না। যত পারি এই রূপো নিয়ে নি। মুচি ছোট ছোট রূপোর তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে নিতে থাকে। হ্যাঁ, অনেক মজার রূপোর আপেল হবে হয়তো। বাপের জন্যও তো এত মজার আপেল খাইনি। বাহ, কি মজা! অনেক মজার রূপোর আপেল। বাপের জন্মেও তো এত মজার আপেল খাইনি। আরে, ওইটা আবার কি? সোনার নাশপাতি? রূপোর দেশে আবার সোনার নাশপাতি? মুচি রূপোর দেশে একটা সোনার নাশপাতি দেখে যেমন অবাক হয়ে যায়, তেমনি লোভে তার চোখ চকচক করতে থাকে। সোনার নাশপাতি? এ তো বিশ্বাসই করতে পারছি না। এখনই খেয়ে দেখি এটা কত মজার। খেও না, কে 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 কথা বলে? খেও না সোনার নাশপাতি। এটা দেখতে যতই সুন্দর, খেতে ততটাই ভয়ঙ্কর। তুমি রূপোর দেশে কথা বলে খরগোশ? ওরে বাপরে বাপ, জীবনে যে আর কত লীলা খেলা দেখবো। তাই এই নাশপাতি ফল খাবো না কেন? কি আছে এই সোনার নাশপাতিতে? তেমন কিছুই নেই। এই সোনার ফল খেলে তুমি শুধু মারা যাবে, আর কিছুই না। ওরে বাবারে, বলো কি? আগে বলবে না? আর একটু হলে তো খেয়েই ফেলতাম। তা তুমি জনমানব শূন্য এই রূপোর দেশে কি করে আসলে? মুচি খরগোশকে সব কথা খুলে বলে। সব শুনে খরগোশ বলে, যাক, আল্লাহ যা করে আমাদের সবার মঙ্গলের জন্যই করে। আচ্ছা খরগোশ, আমি এখান থেকে বের হতে চাচ্ছিলাম। কিভাবে বের হবো? তুমি না একটু আগে আত্মহত্যা করতে চেয়েছিলে, তা এখন কেন ভয় পাচ্ছ? জানো না আত্মহত্যা মহাপাপ? হায় হায়, না জেনে আমি শেষ কিনা আত্মহত্যার মতো মহাপাপ করেছিলাম। হায় খোদা, আমাকে মাফ করো। এখন হয়েছে, এবার এই রূপোর দেশ থেকে বের হবে কি করে সেটা ভাবো। যদি বের হতে চাও তাহলে তোমাকে উড়ে আকাশ ফুঁড়ে উপরে উঠতে হবে। তোমার পৃথিবী আমাদের মাথার ওপরেই। কিন্তু উপরে উঠবো কি করে? তুমি আমায় সাহায্য করো না? আমি তোমাকে সাহায্য করতে পারলে তো ভালোই হতো, কিন্তু একটু আগে কঙ্কাল দেখেছো, তাদেরও সাহায্য করতে পারতাম। ঠিক তখনই মুচি দেখলো একটা গাছের পাতা হাওয়ায় ভাসছে। আরে বাহ, এই গাছের পাতাগুলো কেমন যেন নড়ছে। মনে হচ্ছে গাছ থেকে পাতাটা মাটিতে পড়বে না। মুচি দুটো পাতা ছেড়ে খরগোশকে খেতে দেয়। খরগোশ পাতা খেয়ে বলে, খুবই সুস্বাদু পাতা। তুমি জানো, আমি প্রথম এই গাছের পাতা খেলাম। এই গাছের পাতা কখনোই মাটিতে পড়ে না, সব পাতা ওই আকাশে উড়ে যায়। এই তো বুদ্ধি পেয়েছি। তখনই মুচির মাথায় একটা বুদ্ধি আসলো। মুচি গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নেয়, তারপরে বানিয়ে ফেলে পাতার জুতো। এই তো বানানো শেষ। এবার এই পাতার জুতো পায়ে দিয়ে উড়বো আমি আকাশে, ফিরবো আমার বাড়ি। তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তা বিদায় দেওয়ার আগে তোমাকে কিছু টেনিস দিতে চাই। খরগোশ মুচিকে রূপোর অনেক উপহার দেয়। মুচি সব উপহার নিয়ে তখনও তাকিয়ে থাকে সোনার ওই নাশপাতি ফলের দিকে। খরগোশ এটা বুঝতে পারে। বুঝতে পেরেছি, তোমার ওই সোনার নাশপাতি ফলটা দরকার। আচ্ছা, তুমি নিতে পারো, তবে খেতে পারবে না কিন্তু। তাহলে তোমার মৃত্যু অবধারিত। অনেক ধন্যবাদ খরগোশ বন্ধু। এইবার তাহলে বিদায় নেওয়া যাক। মুচি তার উপহারের সাথে সোনার নাশপাতি ফলটা নিয়ে নেয়। তারপরে বানানো জাদুর পাতার জুতো পায়ে পড়ে, আর সাথে সাথে জাদুর পাতার জুতো তাকে উড়িয়ে আকাশে নিয়ে যায়। আকাশ ফুঁড়ে মুচি চলে আসে নদীর পাড়ে। এই তো রূপোর দেশ থেকে চলে এসেছি, এবার বাড়ি ফেরা যাক। মুচি বাড়ি এসে একটা একটা করে রূপোর উপহার বিক্রি করতে থাকে, আর সেই টাকা দিয়ে মুচি অনেক ধনী হয়ে যায়।
বুঝলাম না, এ হঠাৎ এত ধনী হলো কি করে? আগে তো আমার পাশে বসেই জুতো সেলাই করতো। যাই তো একবার গিয়ে দেখে আসি। অপর মুচি চুপি চুপি মুচির ঘরের জানলার কাছে যায়। এই তো আজ এর উপর উপহারটি বিক্রি করব। এটা আজ ভালো দামেই বিক্রি করতে পারবো। এ কি দেখলাম, রূপোর উপহার! ও তাহলে এই কথা, তাই তো বলি এত ধনী হলো কি করে ও? আজ রাতে তোর 12টা বাজাবো আমি। যেই ভাবা সেই কাজ। রাতে তখন মুচি ঘুমিয়েছিল তার দালানে, ঠিক তখনই অপর মুচি সেই ঘরে প্রবেশ করে। ও দেখছি নাক থেকে ঘুমোচ্ছে। ঘুমা বেটা ঘুমা, সকাল হলে তোর ঘুমের 12টা বাজবে। অপর মুচি চুপি চুপি রূপোর উপহারের কাছে যায়। তারপরে একটা একটা করে রূপোর উপহার বস্তায় ভরতে থাকে। আরে ওটা কি? সোনার নাশপাতি! হায় হায়, আমি তো বিশাল বড়লোক হয়ে গেলাম রে। এটা তো ফল। খেয়ে দেখি তো সোনার নাশপাতি কেমন খেতে। বাপের জন্মেও তো এরকম ফল চোখে দেখিনি। অপর মুচি সোনার নাশপাতি ফলটা নিয়ে খেতে থাকে। গেলাম গো, গলা চলে গেল। বাঁচাও বাঁচাও, গলা চলে গেল। সোনার নাশপাতি ফল খেয়ে অপর মুচি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে। পরদিন সকাল হলে মুচি দেখতে পায় অপর মুচি তার রূপোর উপহার চুরি করে বস্তায় ভরে রেখেছে, আর সোনার নাশপাতি ফল খেয়ে মরে মাটিতে পড়ে আছে। লোভে পাপ আর পাপে মৃত্যু। এই পাপ সেই পাপ না রে, পাপ তো বাপকেও ছাড়ে না রে।